সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদে আছো। আমি তোমাদের দোয়া ও আশীর্বাদে সুস্থ এবং নিরাপদ আছি। হুলাইন সারেন্ডর ডিগ্রি কলেজ অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমে হিসাব বিজ্ঞান বিষয়ে আজকের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়, যার নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আজকের আলোচ্য বিষয়গুলো হলো স্থায়ী সম্পদের ধারণা ও শ্রেণীবিভাগ, অবচয় ও অবচয়দার্যের কারণ। 3 নম্বরে হচ্ছে অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়, অবচয়দার্যের গুরুত্ব। আজকের ক্লাসটা তোমাদের অবশ্যই থিওরিটিক্যাল তথা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা হবে। তত্ত্বীয় বিষয়ের আজকের প্রথম আলোচনা এবং প্রথম লেকচার। সাধারণত আমি এই চ্যাপ্টারে তত্ত্বীয় বিষয়ের উপর 2টা লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে আমি তোমাদের তত্ত্বীয় বিষয় নিয়ে এই অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব তোমরা একটু অবশ্যই বোঝার চেষ্টা করবে এবং বুঝতে ব্যর্থ হলে কিংবা অসুবিধা হলে আমাদের গ্রুপের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো এবং আমার ইনবক্সে কমেন্টস করতে পারো। তোমাদেরকে অবশ্যই প্রতি উত্তর বা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয়ের প্রথম বিষয় হচ্ছে স্থায়ী সম্পদের ধারণা। স্থায়ী সম্পদ কি? যে সকল সম্পদ দীর্ঘমেয়াদের জন্য অর্জন করা হয়, খেয়াল করিও, যে সকল সম্পদ দীর্ঘমেয়াদের জন্য অর্জন করা হয় এবং মুনাফা অর্জনে ব্যবহৃত হয়ে থাকে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে অর্জন করা হয় না, তাহাকে স্থায়ী সম্পদ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, মনে রাখার সুবিধার্থে আবার বলি, যে সকল সম্পদ দীর্ঘ সময়ের জন্য অর্জন করা হয় কিংবা ক্রয় করা হয়, যাহা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে এবং যাহা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না কিংবা অর্জন করা হয় না, তাহাকে স্থায়ী সম্পদ বলা হবে। স্থায়ী সম্পদ সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিত্তিতে স্থায়ী সম্পদ কী করা হয়? অর্জন করা হয়। একটা গবেষণায় দেখা গেছে যে সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে মোট সম্পদের 40 থেকে 90% সম্পদ হচ্ছে স্থায়ী সম্পদ। কী বলছি, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 40 থেকে 90% কিংবা শতকরা 40 থেকে 90% হারে স্থায়ী সম্পদ পরিলক্ষিত হয় মোট সম্পদের। ওকে, তা আমরা স্থায়ী সম্পদ বলতে উদাহরণস্বরূপ বলতে পারি কি? সাধারণত যেমন ধালানকোটা আদুপত্র কিংবা সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব কিংবা খনিজ তেলের খনি কিংবা প্রাকৃতিক গ্যাসের খনি, এগুলাই হচ্ছে আমাদের কি? স্থায়ী সম্পদ। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, সাধারণত 1 বছরের মধ্যে যদি নিঃশেষ না হয়ে যায়, 1 বছরের মধ্যে নিঃশেষ না হয়ে থাকলে, 1 বছরের মধ্যে যদি নিঃশেষ না হয়ে থাকলে বা রূপ পরিবর্তন করা না গেলে সেগুলোকে কি বলা হবে? স্থায়ী সম্পদ বলা হবে। কারণ 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায় এবং রূপ পরিবর্তিত হয়ে যায়, সেগুলো হচ্ছে কি? চলতি সম্পদ। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটু কথা বলে, স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদের জন্য কী করা হয়? অর্জন করা হয়। যাহা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে কী করা হয় না? অর্জন করা হয় না। সাধারণত কোম্পানির যথাযথ তথ্য উপস্থাপনের জন্য দীর্ঘমেয়াদী এই সম্পদের হিসেবে কোনো অবশ্যই কি গুরুত্বপূর্ণ। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এবার একটু খেয়াল করো। আমরা স্থায়ী সম্পদের ধারণাটা সম্বন্ধে মোটামুটি জানতে পারলাম। এরপর আসি শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের মধ্যে সাধারণত 3 প্রকার: দৃশ্যমান, অদৃশ্যমান ও প্রাকৃতিক। শ্রেণীবিভাগের মধ্যে শ্রেণীবিভাগের মধ্যে সাধারণত 3 ধরনের স্থায়ী সম্পদ। একটা হচ্ছে কি স্থায়ী সম্পদ, প্রথমটা হচ্ছে কি তোমার দৃশ্যমান, তারপর হচ্ছে কি অদৃশ্যমান, এরপর হচ্ছে প্রাকৃতিক।
প্রাকৃতিক স্থায়ী প্রাকৃতিক কি প্রাকৃতিক সম্পত্তি কি প্রাকৃতিক সম্পত্তি। এবার আসি দৃশ্যমান সম্পত্তি কোনগুলা। দৃশ্যমান সম্পত্তি হলো যে সমস্ত সম্পদ স্থায়ী সম্পদ চোখে দেখা যায়, ধরা যায় কিংবা ছোঁয়া যায় সেগুলোকে দৃশ্যমান স্থায়ী সম্পত্তি বলা হবে। কি বলছি, যে সমস্ত সম্পত্তি ধরা যায় ছোঁয়া যায়, যে সমস্ত সম্পত্তি ধরা যায় ছোঁয়া যায় সেগুলোকে দৃশ্যমান স্থায়ী সম্পত্তি বলা হবে। যা চোখে অনুভব করা যাবে এবং দেখা যাবে সেগুলোকে কি স্থায়ী সম্পত্তি বলা হবে। আর এই ধরনের সম্পত্তিকে প্লান্ট অ্যাসেটও বলা হয়। এই ধরনের সম্পত্তিকে কি প্লান্ট অ্যাসেটসও বলা হয়। দৃশ্যমান স্থায়ী সম্পদকে কি বলা হয়, প্লান্ট অ্যাসেটসও বলা হয়। দৃশ্যমান স্থায়ী সম্পদকে কি বলা হয়, প্লান্ট অ্যাসেটসও বলা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি দিতে যাই দালান কোঠা, দালান কোঠা, দালান কোঠা, দুই হচ্ছে ভূমি, এগুলো চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ভূমি, এমনকি কলকব্জা যন্ত্রপাতি ইত্যাদি। যেমন কলকব্জাও কি যন্ত্রপাতি ইত্যাদি, কলকব্জা ও যন্ত্রপাতি ইত্যাদি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী আরেকবার বলি, দৃশ্যমান সম্পদ হচ্ছে যে সমস্ত সম্পত্তি স্থায়ী সম্পদ চোখে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায় সেগুলোকে কি বলা হবে, দৃশ্যমান স্থায়ী সম্পদ বলা হবে। এই দৃশ্যমান স্থায়ী সম্পদকে আমরা অপর একটা নামে চিহ্নিত করতে পারি, সেটা হলো কি প্লান্ট অ্যাসেটস। সেটা হলো কি প্লান্ট অ্যাসেটস। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি কোনগুলা, দালান কোঠা, ভূমি, কলকব্জা যন্ত্রপাতি ইত্যাদি। আর অদৃশ্যমান, অদৃশ্যমান সম্পত্তিগুলো যেগুলো চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, যে সমস্ত সম্পত্তির বাহ্যিক কোনো অবস্থান নাই, হ্যাঁ, যে সমস্ত সম্পত্তির কোনো কি নাই, বাহ্যিক কোনো অবস্থান নাই, কিন্তু অর্থনৈতিক ও ব্যবসায়িক কী আছে, মূল্য আছে। আবার বলি, যে সমস্ত সম্পদ চোখে দেখা যায় না, ধরা যায় না, কিংবা বাহ্যিক কোনো কি নাই, অবকাঠামো নাই, কিন্তু যার একটা অর্থনৈতিক কিংবা ব্যবসায়িক মূল্য আছে, তাকে অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলা হবে। উদাহরণ যদি বলতে যাই, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, সুনাম, পেটেন্ট, হ্যাঁ, ট্রেডমার্ক, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক কি ইত্যাদি, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। কেমন? এরপর আসি আমরা প্রাকৃতিক সম্পদ। যে সমস্ত সম্পদের সরাসরি প্রকৃতি প্রদত্ত, যা রূপান্তর না হয়ে পূর্বে, যা রূপান্তর না করে কী করা যায়, ব্যবহার করা যায়। যে সমস্ত সম্পদ প্রকৃতি প্রদত্ত, যে সমস্ত সম্পদ সরাসরি প্রকৃতি প্রদত্ত, যাহা রূপান্তর না করে কী করা যায়, ব্যবহার করা যায়, সেগুলোকে আমরা কী বলতে পারি, প্রাকৃতিক সম্পত্তি বলতে পারি। যেমন গ্যাস ক্ষেত্র, যেমন গ্যাস ক্ষেত্র, যেমন কি গ্যাস ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, তেলের ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, তেলের ক্ষেত্র, হ্যাঁ, গ্যাস ক্ষেত্র, তেলের ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, তেলের ক্ষেত্র, প্রাকৃতিক বনাঞ্চল ইত্যাদি। প্রাকৃতিক কি বনাঞ্চল ইত্যাদি, প্রাকৃতিক বনাঞ্চল ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো কী কী বলছি। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ যে সমস্ত সম্পদ প্রকৃতি প্রদত্ত, যাহার রূপান্তর না করে কী করা যায়, ব্যবহার করা যায়, সেগুলোকে কি বলা হবে, প্রাকৃতিক সম্পত্তি বলা হবে। সেজন্য বলতে পারি আমরা কি গ্যাস ক্ষেত্র, তেলের ক্ষেত্র, প্রাকৃতিক বনাঞ্চল। এটা একটু পড়া যাচ্ছে না, সেজন্য আমি একটু লিখি প্রাকৃতিক বনাঞ্চল, প্রাকৃতিক বনাঞ্চল ইত্যাদি। ওকে, তো আমরা এখন স্থায়ী সম্পদের ধারণা এবং শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারলাম। এরপর আসি আমরা অবক্ষয় ও অবক্ষয়দার্যের কারণ। অবক্ষয় ও অবক্ষয়দার্যের কারণ। অবক্ষয় কি? অবক্ষয় শব্দটি সাধারণত, অবক্ষয় শব্দটি সাধারণত ইংরেজি ডেপ্রিসিয়েশন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে, ইংরেজি ডেপ্রিসিয়েশন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে অবক্ষয়। এই অবক্ষয় শব্দটি ল্যাটিন ডিপ্রিটিয়াম শব্দ থেকে এসেছে। ডি অর্থ হলো কমে যাওয়া, প্রিটিয়াম অর্থ হলো মূল্য, অর্থাৎ মূল্য কমে যাওয়াকে কি বলতে পারি আমরা, অবক্ষয় বলতে পারি। অর্থাৎ স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত অথবা সময় অতিবাহিতজনিত ক্ষয়ক্ষতিকে আমরা কি বলতে পারি, অবক্ষয় বলতে পারি। অর্থাৎ এক কথায় শেষ কি বলতে পারি, সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, কালের বিবর্তন কিংবা অপ্রচলন বা নতুন প্রযুক্তির আবির্ভাবের ফলে যদি কোনো সম্পদের মূল্য হ্রাস পেয়ে থাকে, তাহাকে কি বলা হবে, অবক্ষয় বলা হবে। ওকে, আবার বলি, যেমন উদাহরণস্বরূপ যদি বলতে যাই, আমি যদি 50,000 টাকার একটা
ফার্নিচার ক্রয় করলাম, আজ থেকে আরও 5 বছর পূর্বে সে যখন নতুন একটা উদ্ভাবনী সৃজনশীল মেধার মাধ্যমে ওই ফার্নিচারের নতুন রূপে আবির্ভূত হওয়ার ফলে বাজারে ওই ফার্নিচারের মূল্য 5 বছর পরে কী হয়ে গেল, হ্রাস হয়ে গেল। অর্থাৎ নতুন উদ্ভাবিত আসবাবপত্রের মূল্য মানে আসবাবপত্র আসার কারণে বাজারে ওই পূর্বের আসবাবপত্রের মূল্য হ্রাস পেল। এই যে মূল্য হ্রাস পেল সেটাকে অবশ্যই বলা যায়। যেমন আমি আরও একদম সহজ কথায় বলতে পারি, আমি গত 2 বছর আগে যদি 10,000 টাকার ফার্নিচার ক্রয় করি, আজকে আমি এগুলো যদি ব্যবহার নাও করে থাকি, সেই ক্ষেত্রে আমার ওই সম্পত্তির মূল্য 10,000 টাকা থাকবে না। 2 বছর পরে সেই সম্পত্তির মূল্য হয়তো হয়ে গেল 8,000। এই যে 2,000 টাকা হ্রাস পেল, এই 2,000 টাকা হলো কি অবচয়। ওকে, এরপর আসি আমরা অবচয় ধার্যের কারণ। অবচয় ধার্যের কারণ সাধারণত অবচয় ধার্যের কারণ আমি অবশ্যই এগুলো একটু মুছে দিই যাতে লিখতে সুবিধা হয় আমাদের। অবচয় ধার্যের কারণ, অবচয় ধার্যের কারণ, অবচয় ধার্যের কারণ, অবচয় ধার্যের কারণ, অবচয় ধার্যের কারণ 2টা কারণ, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো কি বাহ্যিক। অভ্যন্তরীণ কারণ, অভ্যন্তরীণ কারণ, তারপর হচ্ছে কি বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণ হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি, কালের আবর্তন, সরাসরি ভোগ। ব্যবহারজনিত ক্ষয়, ব্যবহারজনিত ক্ষয়, কালের আবর্তন, কালের আবর্তন। এরপর হচ্ছে সরাসরি ভোগ, সরাসরি ভোগ। এরপর এখানে হচ্ছে অপ্রচলন, বাজার দরের স্থায়ী পতন। অপ্রচলন, বাজার দরের স্থায়ী পতন, বাজার দরের স্থায়ী পতন। এরপর হলো যে দুর্ঘটনাজনিত কারণে মূল্য হ্রাস, দুর্ঘটনাজনিত কারণে মূল্য হ্রাস, ব্যবহারহীনতা, দুর্ঘটনাজনিত কারণ। তারপর হচ্ছে ব্যবহারহীনতা, ব্যবহারহীনতা। ওকে, আসি তাহলে আমরা এবার একটু আলোচনা করি, একটু খেয়াল করো। অবচয় ধার্যের কারণ প্রধানত 2টা কারণে অবচয় ধার্য করতে হয়। একটা হলো কি অভ্যন্তরীণ কারণ, কিছু আছে অভ্যন্তরীণ কারণ, আর কিছু আছে কি বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণগুলো হচ্ছে যেমন ব্যবহারজনিত ক্ষয়, অর্থাৎ কোনো স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে এটার একটু পুরনো টাইপের হয়ে যায় কিংবা পুরনো ধরনের হয়ে যায়, এটা ব্যবহার উপযোগিতাটা একটু কমে যায়। সেই কারণে যদি কোনো মূল্য হ্রাস পায় স্থায়ী সম্পদের, সেই কারণে আমাদেরকে অবশ্যই কি ধার্য করতে হবে, অবশ্যই ধার্য করতে হবে। যেমন এই যে ব্যবহারজনিত ক্ষয়ের ফলে যে সমস্ত সম্পদের উপর আমাকে কি ধরতে হয়, অবশ্যই ধরতে হয়। উদাহরণস্বরূপ যদি বলতে যাই আসবাবপত্র, দালান কোঠা, এই সমস্ত সম্পদের উপর ব্যবহারজনিত ক্ষয়ের ফলে কি ধরতে হয়, অবশ্যই ধার্য করতে হয়। কারণ ব্যবহারজনিত ক্ষয় বলতে ব্যবহার করতে করতে এই সম্পদের উৎপাদন ক্ষমতা কমে যায়, অর্থাৎ উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ফলে ওই সম্পদের মূল্যও কি পায়, হ্রাস পায়। সেই হিসেবে ওটাই হচ্ছে কি ওটা একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ কিসের, অবশ্যই ধার্যের। এরপর আসি আমরা কালের আবর্তন। কালের আবর্তন মানে হচ্ছে সময় অতিবাহিত হওয়া। যেমন সময় অতিবাহিত হলে কোন কোন সম্পদের উপর অবশ্যই ধার্য করতে হয়, সময় অতিবাহিত হলে যে সমস্ত সম্পদের উপর অবশ্যই ধার্য করতে হয়, বিশেষ করে আমরা সম্পদের শ্রেণী বিভাগের মধ্যে পড়ছিলাম অদৃশ্যমান কিছু সম্পত্তি ছিল, যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, এগুলোর উপর আমাকে অবশ্যই কালের আবর্তনের ফলে কী ধরতে হবে, অবশ্যই ধার্য করতে হবে। ওকে, এরপর আছে আমরা সরাসরি সম্ভোগ। সরাসরি ভোগের ফলে সরাসরি ভোগ করার মাধ্যমে আমাদের কিছু সম্পদের অবশ্যই ধার্য বা অবশ্যই সৃষ্টি হয়ে থাকে। যেমন সেগুলো হলো, আমরা যদি তেল খনি থেকে, প্রাকৃতিক তেল খনি থেকে যদি তেল উত্তোলন করে ব্যবহার করি কিংবা গ্যাস খনি থেকে গ্যাস উত্তোলন করে ব্যবহার করে থাকি, সেগুলোই হচ্ছে কি সরাসরি ভোগ। সেগুলো যদি সরাসরি ভোগ করা হয়ে থাকে তার মাধ্যমে অবশ্যই ধার্য বা অবশ্যই সৃষ্টি হয়ে থাকে। ওকে, এরপর আসি আমরা বাহ্যিক কারণ।
বাহ্যিক কারণের মধ্যে আছে অপ্রচলন। কোনো সম্পদের যদি প্রচলন বা ক্ষমতা কমে যায়, নতুন যন্ত্রপাতি, যে যন্ত্রপাতি পূর্বে ব্যবহার করতো হয়তো 10 বছর পরে বা আজকে সেই যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না, কিংবা এটার প্রচলনটা কমে যাবে, সেই হিসেবে কী ধার্য করতে হয়, ওটার উপর মূল্য হ্রাস পেয়ে থাকে, বিদায় ওটার উপর কী ধার্য করতে হয়, অবশ্যই ধার্য করতে হয়ে থাকে। সাধারণত উন্নত প্রযুক্তি আবির্ভাবের ফলে যদি কোনো সম্পদের প্রচলন কমে যায় বা প্রচলন না থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওই সম্পত্তির মূল্য কী পায়, হ্রাস পায় বা চাহিদা কমে যায়। এটার ফলে মানে কিসের সৃষ্টি হয়ে থাকে, অবশ্যই সৃষ্টি হয়ে থাকে। ওকে, এরপর আসি বাজার দরের স্থায়ী পতন। যেমন শেয়ার, সিকিউরিটি, বন্ড, এগুলোর ক্ষেত্রে বাজার দরের কী হয়ে থাকে, যদি স্থায়ী কোনো পতন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই মূল্য হ্রাস পেয়ে থাকে। এই মূল্য হ্রাস পাওয়াটা হলে কি অবশ্যই সৃষ্টি হয়ে থাকে, অবশ্যই ঘটে থাকে। ওকে, এরপর আছে দুর্ঘটনাজনিত কারণ যদি মূল্য হ্রাস পায়, কোনো অপ্রত্যাশিত কোনো যদি দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে, অপ্রত্যাশিত কোনো কারণ যদি কি দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে, সেক্ষেত্রে স্থায়ী সম্পদের মূল্য কী পেয়ে থাকে, হ্রাস পেয়ে থাকে। ওটার ফলে কী সৃষ্টি হয়ে থাকে, অবশ্যই সৃষ্টি হয়ে থাকে ব্যবহারহীনতা। অর্থাৎ যদি কোনো সম্পদ একদম মানে কী হয়ে যায়, অব্যবহৃত হয়ে পড়ে থাকার কারণে এর গুণ মান কী হয়ে যায়, হ্রাস পেয়ে থাকে। এই গুণমান হ্রাস পাওয়ার ফলে কিসের সৃষ্টি হয়ে থাকে, অবশ্যই সৃষ্টি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সংক্ষেপে এই বিষয়গুলো কেন লিখে দিচ্ছি একটু, যাতে তোমাদের ওই যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য সুবিধা হয়ে থাকে। সাধারণত যাদের কারণ কয়টা, দুইটার দিক থেকে অবশ্যই সৃষ্টি হয়ে থাকে। একটা হলো অভ্যন্তরীণ কারণ, আর একটা হলো বাহ্যিক কারণ। তবে অভ্যন্তরীণ কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসি আমরা অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়। অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়ের মধ্যে তোমাদের বই পুস্তকে অনেকগুলা বিষয় থাকলেও মূলত কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে অবস্থা নির্ধারণ করা হয়ে থাকে। প্রধানত যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে অবস্থা নির্ধারণ করা হয়ে থাকে, আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। ওকে, তাহলে এবার আসি আমরা অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়। অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়। অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়। অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়। অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো কী কী? সাধারণত প্রথমত অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয় হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য। হ্যাঁ, প্রথমত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সম্পত্তির কি ক্রয় মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য। 2 হচ্ছে সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল। আনুমানিক আয়ুষ্কাল। 3 নম্বর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আরও কিছু বিবেচ্য বিষয় আছে যেগুলো আমাদের জন্য কি তেমন একটা গুরুত্বপূর্ণ না হলে আমি মূলত যে প্রধানত 3টা বিবেচ্য বিষয় সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করি, তারপর অন্যান্য বিষয়গুলো তোমাদের সামনে অবশ্যই কি তুলে ধরবো। ওকে, আসি প্রথমে অবচয় নির্ধারণ। অবচয় নির্ণয় করতে হলে কিছু বিষয় আমাকে বিবেচনা করতে হবে। যে সমস্ত বিষয়গুলো বিবেচনা আনতে হবে, প্রধানত যে 3টে বিষয় আমাকে মুখ্যভাবে বিবেচনা আনতে হয়, সেই 3টে বিষয় হলো, একটা হলো সম্পত্তির ক্রয় মূল্য, অপরটি হলো সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল, 3 নম্বর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ওকে, এবার আসি সম্পত্তির ক্রয় মূল্য। অর্থাৎ যে মূল্যে সম্পত্তিটি ক্রয় করা হয়ে থাকে তার সাথে ব্যবহার উপযোগী করার জন্য যে সমস্ত খরচ সংগঠিত হয়ে থাকে সবের মোট যোগফলই হচ্ছে কি সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য। যেমন কোনো একটা মেশিন ক্রয় করে আনলাম, হ্যাঁ, ওটার জন্য আমদানি শুল্ক আছে, জাহাজ ভাড়া আছে, হ্যাঁ, এই বিষয়গুলো জাহাজ ভাড়া আছে, তারপর আমদানি শুল্ক আছে, পরিবহন খরচ আছে, সংস্থাপন মজুরি আছে। অর্থাৎ এগুলো অবশ্যই সম্পত্তির অর্জন মূল্য কিংবা ক্রয় মূল্য বের করার সময় ওই বিষয়গুলো প্রকৃত ক্রয় মূল্যের সাথে কী করতে হবে, যুক্ত করতে হবে। অর্থাৎ সম্পত্তির বাজার থেকে ক্রয়কৃত মূল্যের সাথে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ শুল্ক এগুলো অবশ্যই কী করতে হবে, যুক্ত করতে হবে। সংস্থাপনের সাথে যুক্ত করে যেটা আসবে সেটাকে কি বলা হবে, সম্পত্তির
অর্জন মূল্য বা ক্রয় মূল্য বলা হবে। এটা নির্ণয় করার সময় যদি কোনো আইটেম বাদে বা ভুল হয়ে যায় তাহলে সঠিক অবস্থা নির্ধারণ করা যাবে না। ওকে, এবার আসি সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল। অর্থাৎ আমি যে সম্পদটা ক্রয় করব সেই সম্পদটা কী পরিমাণ ব্যবহার করা যাবে বা কত সময়কাল ধরে ব্যবহার করা যাবে, এটার একটা অনুমানের উপর ভিত্তি করে আমাকে আনুমানিক কি একটা আয়ুষ্কাল ধরতে হবে। এটার একটা আনুমানিক কী ধরতে হবে, আয়ুষ্কাল ধরতে হবে বা জানতে হবে। এই যে আয়ুষ্কালের উপর ভিত্তি করে মানে কী রকম গুণসম্পন্ন বা পণ্য উৎপাদন করা যাবে সেই সম্পর্কে কী পাওয়া যাবে, ধারণা পাওয়া যাবে। তার উপর ভিত্তি করে আমাদেরকে অবস্থা নির্ধারণ করতে হবে। ওকে, এবং অবস্থা নির্ধারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অবস্থাটা তো একটা অনুমান নির্ভর। সেই হিসেবে আনুমানিক আয়ুষ্কালের উপর ভিত্তি করে কিন্তু অবস্থাটা কী করা হয়ে থাকে, নিরূপণ করা হয়ে থাকে। এবং অবস্থা নির্ধারণে এই বিষয়টাকে গুরুত্ব দিতে হয়। কোন বিষয়টাকে, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কালকে। এবার আসি ভগ্নাবশেষ মূল্য। এই যে আনুমান নির্ভর আয়ুষ্কালের শেষে সম্পদের কী পরিমাণ মূল্য থাকতে পারে সে বিষয়টাও আমাদের অবশ্যই জানা থাকা কি জরুরি, জানা থাকা জরুরি। কারণ ওই সম্পত্তির মূল্যের উপর, কারণ এই যে সম্পত্তির ক্রয় মূল্য এবং ভগ্নাবশেষ মূল্যের উপর ভিত্তি করে কী নির্ণয় করা হবে, অবশ্যযোগ্য মূল্য নির্ণয় করা হবে। তো সেজন্য আমাকে ভগ্নাবশেষ মূল্য বলতে অর্থাৎ মানে আয়ুষ্কাল শেষে সম্পদের কী পরিমাণ মূল্য থাকতে পারে সেটা অবশ্যই আমাকে জানতে হবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি একটা মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 30,000 টাকা, যার সংস্থাপন দিয়ে 10,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 30,000 টাকা। আয়ুষ্কাল 10 বছর ছেড়ে ধারণা করা হচ্ছে যে সম্পত্তিটির মূল্য 30,000 টাকা থাকবে। এই যে 30,000 টাকা, এটাই হলো কি মূল্য, ভগ্নাবশেষ মূল্য। এবার আসি অবস্থা নির্ধারণে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখানে দুইটা আইটেমের সাথে সম্পর্কিত। একটা হলো সম্পত্তির ক্রয় মূল্য, আরেকটা হলো কি ভগ্নাবশেষ মূল্য। এই দুইটার সাথে যেহেতু সম্পর্কিত সেই হিসেবে আমরা বলতে পারি সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে কি অবস্থাযোগ্য মূল্য। এটা মূলত এটাই হচ্ছে কি অবস্থা নির্ধারণে বিবেচ্য বিষয়, গুরুত্বপূর্ণ। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে আমি এমনি বলি এবং তোমাদের পাঠ্য বই থেকেও ওই বিষয়গুলো একটু দেখে নিতে পারো। তবে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে এই কয়েকটা। ওকে, এবার সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের অবশ্যই দার্যের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। তার আগে আমি তোমাদেরকে অবস্থা নির্ধারণ বিষয়ের মধ্যে আর কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা আইনানুগ ভিত্তি বা আইনানুগ বিষয়। এটার উপর ভিত্তি করতে হবে সময়ের বিবর্তনটাও দেখতে হবে এবং নতুন কোনো আবিষ্কার আছে কিনা সেই বিষয়টা খেয়াল করতে হবে। সম্পত্তির কী ধারণা, সম্পত্তির সংস্থাপন দিয়ে জানা থাকলে সেটা আমাদেরকে অবশ্যই কী করতে হবে, অবস্থা নির্ধারণে বিবেচনায় আনতে হবে। আর সম্পত্তির ব্যবহারের উদ্দেশ্যটাও বিবেচনায় আনতে হবে। এরকম আরও কয়েকটা বিষয় অবশ্যই আমাদেরকে কি অবস্থা নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করতে হয়। তবে এই এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু তোমাদেরকে স্মরণ রাখতে হবে। ওকে, সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে এখান থেকে কী শিখতে পারলাম, সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কী আসবে, অবস্থাযোগ্য মূল্য আসবে। সম্পত্তির ক্রয় মূল্য সমান কি, সম্পত্তির ক্রয় মূল্য সমান হচ্ছে সম্পত্তি ক্রয়ের জন্য যে মূল্য প্রদান করা হয়েছে তার সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচ, ব্যবহার উপযোগী করার জন্য যাবতীয় খরচ কী করতে হবে, যুক্ত করতে হবে ক্রয় মূল্য বা অর্জন মূল্য বের করতে হলে। ওকে, এরপর আসি সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা অবশ্যই ধার্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। অবশ্যই কেন ধার্য করি, অবচয় কেন ধার্য করে থাকি, অবচয় ধার্যের উদ্দেশ্য বা গুরুত্ব আমরা এখন আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয়ের শেষ টপিক হচ্ছে অবচয় ধার্যের উদ্দেশ্য। অবচয় ধার্যের কি উদ্দেশ্য, অবচয় ধার্যের উদ্দেশ্য শেষ টপিক হচ্ছে কি আমাদের আজকের আলোচনার অবচয় ধার্যের উদ্দেশ্য। অবচয় ধার্যের উদ্দেশ্যের মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ। প্রথমত হচ্ছে কি সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ, সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ। দুই হচ্ছে প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ, প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ, প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ। তারপর হচ্ছে কি আর্থিক অবস্থা নিরূপণ, সঠিক আর্থিক অবস্থা নিরূপণ, সঠিক আর্থিক অবস্থা নিরূপণ, সঠিক আর্থিক অবস্থা নিরূপণ।
তারপর হচ্ছে কি স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন, সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ। স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন, সঠিক মূল্য নির্ধারণ। স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন, স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন, সম্পত্তির সঠিক মূল্য নিরূপণ। সম্পত্তির সঠিক মূল্য নিরূপণ। আরও কয়েকটা আছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে আগে প্রথমত এগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ। সঠিক উৎপাদন ব্যয় নিরূপণ করতে গেলে আমার যে উৎপাদন কার্যে ব্যবহৃত মেশিনের অবশ্যই সঠিকভাবে কী করতে হবে, নির্ণয় করতে হবে। আর সঠিকভাবে কেন নির্ণয় করব, কারণ ওই মেশিনের বা ওই যন্ত্রপাতির অবচয়ের হচ্ছে একটা খরচ। ওই খরচটার সঠিক পরিমাণ জানা থাকলে আমার উৎপাদন ব্যয় নিরূপণ করা কী হবে, সঠিক হবে। এরপর আসি প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ। আমি যদি সঠিকভাবে যদি অবস্থা নির্ধারণ করতে না পারি, তাহলে সঠিক লাভ ক্ষতির পরিমাণ জানা যাবে না। কারণ একটা খরচ যদি বেশি লেখা হয়, সেক্ষেত্রে লাভের পরিমাণ কম দেখানো হবে। আর একটা খরচ যদি কম, ওই অবশ্যই খরচ যদি কম দেখানো হয়, লাভের পরিমাণ কি বেশি দেখানো হবে। সেজন্য সঠিক এবং যথাযথ অবশ্যই পরিমাণ নির্ধারণকরণের মাধ্যমে প্রকৃত লাভ ক্ষতির পরিমাণ কী করা যাবে, নিরূপণ করা যাবে। সঠিক আর্থিক অবস্থা নিরূপণ। যেহেতু অবশ্যই একটা খরচ ক্ষতি, যেটা স্থায়ী সম্পত্তির বিপরীতে কী করা হয়, স্থায়ী সম্পত্তির মূল্যের রাজ্যজনিত ক্ষতি যদি সঠিকভাবে যদি নিরূপণ করা না যায়, তাহলে স্থায়ী সম্পদের সঠিক পরিমাণ নিরূপণ করা যাবে না। আর স্থায়ী সম্পদের সঠিক পরিমাণ নিরূপণ করা না গেলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা কী করা হবে না, প্রদর্শিত হবে না। এরপর আসি আমরা স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন। একটা সম্পত্তির পরিবর্তে যদি একটা সম্পত্তি প্রতিস্থাপন করতে যায়, সেই ক্ষেত্রে নতুন যেই সম্পত্তির স্থাপন করা হবে, সেটা স্থাপন করাটা আমাদের জন্য লাভজনক কিংবা লাভজনক হবে কিনা সেটা যাচাই করার জন্য আমাদেরকে পূর্বের মেশিনের বা পূর্বের সম্পত্তির যথাযথ অবস্থায় কী করতে হবে, নিরূপণ করতে হবে। কারণ যথাযথ অবস্থায় নিরূপণ করা না গেলে ওই সম্পত্তির প্রকৃত বহিমূল্য নিরূপণ করা যাবে না। আর যদি বহিমূল্য নিরূপণ করতে না পারি, সঠিক বহিমূল্য নিরূপণ করা না গেলে সঠিকভাবে প্রতিস্থাপনের ক্ষেত্রে লাভ বা ক্ষতির পরিমাণ বা সঠিক মানে লাভ কত, সঠিক লাভের পরিমাণ জানা যাবে না। আমাদের যদি প্রতিস্থাপনের মধ্যে লাভ হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই নতুন মেশিন কী করবো, যে সংস্থাপন করব। ঠিক আছে, ওকে। এরপর আসি সম্পত্তির সঠিক মূল্য নিরূপণ। সম্পত্তির সঠিক মূল্যটা অবশ্যই যদি সঠিক অবস্থা নিরূপণ করা না যায়, তাহলে সম্পত্তির সঠিক মূল্য নিরূপণ করা যাবে না। যেমন উদাহরণ হিসেবে যদি বলতে যাই, যন্ত্রপাতির মূল্য হচ্ছে 5 লাখ, এটার উপর 10% হলে অবশ্যই মানে বাস্তবে আমার কিন্তু অবশ্যই আসে 60,000 টাকা। কিন্তু আমি যদি সেক্ষেত্রে যদি 50,000 বা 55,000 টাকা লিপিবদ্ধ করে থাকি, তাহলে আমি যদি সঠিকভাবে আমার সম্পত্তির মূল্য প্রদর্শিত হবে না। কারণ আমি বাস্তব হচ্ছে 60,000, কিন্তু আমি লিখছি 55,000, তাহলে 5,000 টাকা কম লিখছি না। 5,000 টাকা কম লিখেতে আমার কি সঠিকভাবে সম্পত্তির সঠিক মূল্য কী করা হচ্ছে না, লিপিবদ্ধ করা হচ্ছে না। এক্ষেত্রে আরও কিছু বিষয়ের জন্য আমাদেরকে অবশ্যই সঠিক অবস্থা নিরূপণ করতে হবে। যেমন সঠিক কর দায় নিরূপণের জন্য আমার লাভের পরিমাণের উপর ভিত্তি করে আমাকে সরকারকে কর দিতে হবে। সেই কর পরিমাণ নিরূপণ করতে হলে সঠিক লাভের পরিমাণ নিরূপণ করতে হবে। আর সঠিক লাভের পরিমাণ নিরূপণ করতে হলে অবশ্যই এর পরিমাণও নিরূপণ করতে হবে। এরপর আসে আইন অনুগ ভিত্তি, আইন অনুগ ব্যবস্থা। আইন অনুগ ব্যবস্থা হচ্ছে কীরকম, আইনগত বিধান। এটা হচ্ছে প্রকৃতপক্ষে লাভ ক্ষতি নিরূপণ করা, এটা আইনগত ভিত্তির উপর পড়ে। কারণ অবশ্যই একটা ক্ষতি বা ক্ষয় যেটা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। আর লভ্যাংশ প্রদানের জন্য লভ্যাংশ প্রদানের জন্য শেয়ার হোল্ডারদেরকে লাভের অংশ প্রদান করতে হলে সঠিক লাভের পরিমাণ নিরূপণ করতে হবে। সঠিক লাভের পরিমাণ নিরূপণ করতে হলে সঠিক অবশ্যই খরচের পরিমাণ জানা থাকতে হবে, যাতে আমার সঠিক লাভ ক্ষতির পরিমাণ কী করা যায়, সঠিক লাভের পরিমাণ জানা যায়। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার তথ্যীয় আলোচনার এই অধ্যায়ের তথ্যীয় আলোচনার প্রথম লেকচার আজকে যতটুকু পড়ানো হয়েছে তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে বাসায় পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, আশা করি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন, এই বিষয়গুলো যদি তোমরা একটু বাসায় পড়াশোনা করে থাকো এবং আমাদের লেকচারগুলো অনুসরণ করো, তাহলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের সমাধান করার জন্য সুবিধাজনক হবে। ওকে, আশা করি তোমরা সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, বাসায় পড়াশোনা করবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।